আফরোজার কথা মতো তুলি চা বানালো শুভ্রর জন্য। চা কাপে ঢেলে নিয়ে যাবে, হঠাৎ আফরোজা থামলেন, বললেন, তুলে দাঁড়া তো, তোর মধ্যে কিছু একটা মিসিং। আমি বুঝতে পারছি কি, আমি নিয়ে আসছি ঘর থেকে, দাঁড়া। তুলি চায়ের কাপ হাতে নিয়ে বকা বকা চেহারায় মাথা দুলালো। আফরোজা গেলেন আর এলেন, হাতে করে নিয়ে এলেন এক পাতা টিপ। তুলি টিপ দেখেই অবাক হলো। টিপ শাড়ির সঙ্গে তো সবসময়ই পরে তুলি, আজ একদমই মনে ছিল না। কোথায় ছিল মন? অবশ্যই ইদানিং তুলির মন একটু খুইয়ে থাকে। কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হয় মনের মধ্যে, একটু অন্যরকম অদ্ভুত অনুভূতি। আফরোজা একটা টিপ খুলে তুলির দুই ভ্রুয়ের মাঝখানে সেটে দিলেন। মিষ্টি হেসে বললেন, শাড়ির সঙ্গে টিপ না হলে জমেই না। জানিস তুলি, এই টিপের পাতা অনেক পুরনো। আমার যৌবনকালে টিপের অনেক শখ ছিল। শুভ্রর বাবা তো পাতার পর পাতা এনে রেখে দিত বাসায়। আমি প্রতিদিন শাড়ির সঙ্গে মিলিয়ে পরতাম। এখন আর পরি না। শুভ্রর বাবা নেই, কাকে দেখাবো পরে? তবে তোর তো শুভ্র আছে, আমার এখান থেকে টিপ নিয়ে নিয়ে পরবি, আর পরে শুভ্রকে দেখাবি। তারপর শুভ্রর বাবার মতো শুভ্র তোর জন্য পাতার পর পাতা টিপ এনে রাখবে। একই ঘটনার পুনরাবৃত্তি, কি বলিস? তুলির চোখে জল ছলছল করে উঠল। তাদের দুজনের সম্পর্ক যেমনই হোক, অন্তত এই মেয়ের জন্য তুলির বোধ করি শুভ্রকে বিয়ে করে ভুল করেনি। মানুষটা মারাত্মক আকৃষ্ট তার সন্তানের প্রতি, তেমনই তুলির প্রতি। তুলি মৃদু হাসলো, টিপটা আলতো করে ছুঁয়ে দিয়ে বলল, চা ঠান্ডা হচ্ছে আম্মু, যাই। ও হ্যাঁ, যা যা। তুলি হেসে জানিয়ে শুভ্র রুমে গেল। শুভ্র মাত্র গোসল সেরে বেরিয়েছে। টাওয়াল সোফার উপরে ফেলে রাখা, ভিজে টাওয়ালটা এভাবে ফেলে রেখেছেন। তুলি শুভ্রর মনোযোগ আকর্ষণ করার জন্য চায়ের কাপে শব্দ তুলল। শুভ্র তখন পেছনে ফিরল, আর চা হাতে তুলি দাঁড়িয়ে আছে দেখে শুভ্র সঙ্গে সঙ্গে ভেতরে আসতে বলল। তুলি ভেতরে ঢুকলো, শুভ্র হাত বাড়ালো। তুলি চায়ের কাপ শুভ্রর হাতে ধরলো। শুভ্র চায়ে চুমুক দিয়ে সোফায় বসলো। তুলি খানিক এগিয়ে এসে সোফা থেকে ভিজে টাওয়াল তুলে বারান্দায় মেলতে গেল। শুভ্র চা খেতে খেতে দেখলো সেসব মনে মনে আবারও একটু করে তুলির জন্য ভালো লাগা জন্মালো। তুলি বারান্দা থেকে ভেতরে ঢুকলে শুভ্র ডাকলো, তুলি। তুলি জবাব দেয়, বলুন। শুভ্র মৃদু হেসে বলল, এখনই সংসার গোছানোর এত ইচ্ছে? তুলি বুঝতে পারলো না শুভ্রর কথার অর্থ। তুলি প্রশ্ন করলো, সংসার গোছাচ্ছি। নেক্সট টাইম থেকে ভিজে টাওয়াল আর ফেলে রাখবো না, নিজেই বারান্দায় মেলে আসবো, হবে না? শুভ্র কথার অর্থ এখন বুঝলো তুলি। সঙ্গে সঙ্গে লজ্জা পেয়ে গেল, আড়ষ্ট ভঙ্গিতে বলল, তেমন কিছু না, অভ্যেস নেই এভাবে, সোফা ভিজে যাবে দেখে। ইটস ওকে। কৈফিয়ত কেন দিচ্ছ? এই ঘর তোমারই। তুলির কথাটা কি যে ভালো লাগলো বলা অসম্ভব। দুই চোখে কেবল শুভ্রর দিকে চেয়ে রইল। শুভ্র চা শেষ করলো, চায়ের কাপ টি টেবিলের উপরে রেখে এগিয়ে এলো তুলির দিকে। শুভ্রর এগিয়ে আসা তুলি দেখলো, অথচ আশ্চর্যজনকভাবে তুলি এবার এক পাও পেছল না, স্থির হয়ে দাঁড়িয়ে রইল নিজের জায়গায়। শুভ্র এগিয়ে এসে মুখোমুখি হলো তুলির, গাঢ় চোখে তুলির দিকে চেয়ে বলল, ডু ইউ মাইন্ড ইফ? পুরো কথাটা শেষ করতে পারলো না শুভ্র, তার আগেই তুলি মুখ ফসকে বলে ফেললো, নো। শুভ্র অবাক হলো, বড় বড় চোখে তুলির দিকে চেয়ে তারপর হেসে ফেললো। কি অধৈর্য মেয়েটা। শুভ্র মুখ এগিয়ে আনলো, তুলির বুকের ভেতরটা ঢিপ ঢিপ করছে, চোখে অবশেষে বুজে যাচ্ছে বারবার। শুভ্র মুখ সরালো আচমকা, হাত উঁচু করে তুলির দু ভ্রুর মাঝখানে আঙ্গুল চেপলো। তুলি সঙ্গে সঙ্গে চোখ বুজে ফেললো। শুভ্র তুলির টিপ সোজা করে দিল। তুলি অবাক হয়ে চোখ খুলল, হালকা হেসে দাঁড়ালো। তুলি ফ্যাল ফ্যাল চোখে শুভ্রর দিকে চেয়ে আছে। শুভ্র মৃদু হেসে বলল, টিপ সোজা করে পড়বে, বাঁকা করলেও সমস্যা নেই। এই শুভ্র স্কেল দিয়ে মেপে সোজা করে দেওয়ার জন্য আছে। তুলি কিছুক্ষণ শুভ্রর দিকে এভাবেই চেয়ে রইল। শুভ্র তাকালো, এ পরপর তুলি হুঁশ ফিরল, দৌড়ে ঘর থেকে ছুটে পালালো দরজার ওপাশে এসে দরজার হাতলে হাত রেখে জোরে জোরে শ্বাস ফেলতে লাগলো। শুভ্র বোধহয় তুলিকে শ্বাসকষ্ট দিয়েই মেরে ফেলবে, এমনভাবে কথা বলে যে তুলির দুনিয়া এফোর ওফোর হয়ে যায়। হঠাৎ দরজার ওপাশ থেকে শুভ্র বলে ওঠে, আমি তোমায় দেখতে পাচ্ছি তুলি। Your hide and seek game is not working.
শুভ্র আচমকা কথায় তুলির অনুভূতি ছিটকে বের হলো। আল্লাহ গো বলে তুলি দরজার হাতল ছেড়ে দিল। শুভ্র ওপাশ থেকে হেসে উঠল শব্দ করে। না রে, হবে না এবার তোরা যা। ডাক্তার ফারহান কাকুতির স্বরে বলল, ভাই ট্যুর দেওয়ার লাগবেই এবার, বউ না হলে আর খাটে জায়গা দিবে না, চল না। শুভ্র মাথা চুল ব্রাশ করতে করতে বলল, তাহলে বউকে নিয়ে যা, আমাকে টানিস কেন? আরিফও যাচ্ছে, কিন্তু বউ নিয়ে তাহলে তুই বাদ যাবি কেন? ফ্যামিলি ট্যুর হলে যাবে, চল। শুভ্র আবার মানা করতে যাবে, হঠাৎ কিছু একটা ভাবলো সে। তুলিরও তো কয়েকদিন বন্ধ আছে, সামনে পুজোর জন্য শুভ্রর ছুটি। তুলিকে নিয়ে একটা প্ল্যান করাই যেতে পারে, সেটা হলে দুজনকে জানার ব্যাপারটা আরও ইজি হবে। তুলিরও জড়তা কাটবে, সঙ্গে শুভ্ররও। ওদের জন্য এই ট্যুর হওয়া দরকার। শুভ্র তাই বলল, আমি জেনে জানাচ্ছি, তোকে কালকে জানাবো আমি। ওকে জানাস কিন্তু। শুভ্র ফোন কেটে ল্যাপটপে শাটার বন্ধ করে উঠে দাঁড়ালো। টি শার্ট টেনে ঠিক করে বসার ঘরের দিকে এগুলো। বসার ঘরে যেতেই কানে গেল সিরিয়ালের শব্দ। শুভ্র বেশি একটা অবাক হলো না, তার আম্মু সিরিয়াল দেখেন। শুভ্র এতেই অভ্যস্ত, কিন্তু আম্মুর সঙ্গে তাল মিলিয়ে এই যুগে এসেও তুলিও যে সিরিয়াল দেখে, সেটা শুভ্রর কাছে অবিশ্বাস্য মনে হলো। শুভ্র গিয়ে ওদের সামনে গিয়ে হুট করে টিভি অফ করে দিল। সঙ্গে সঙ্গে তুলি আর আফরোজা চেঁচিয়ে উঠলেন, টিভি বন্ধ করলে কেন? শুভ্র থমকে গেল, তারপর বলল, না, সিরিয়াল দেখা কিসের তোমাদের? হ্যাঁ, এসব দেখো আর সারাদিন এসব মানুষের ওপর অ্যাপ্লাই করতে থাকো, অসম্ভব। আম্মু, তুমি দেখছো, সঙ্গে তুলিকেও দেখাচ্ছ। তুলি মিনমিন করে বলল, আমি সিরিয়াল দেখার জন্য টিভি অন করেছিলাম, রিপিট টেলিকাস্ট দেখিনি আমি সকালে। শুভ্র হতভম্ব হয়ে বলল, ওয়াও, তাহলে তো বিরাট লস হয়ে গেল তোমার। রিপিট টেলিকাস্ট দেখোনি? একটা দেবো ধরে, সিরিয়াল হচ্ছে গার্বেজ, এসব মানুষ দেখে। তুলি আর আফরোজা দুইজন এবার একসঙ্গে বলে উঠলেন, কিন্তু আমরা তো দেখি, আমরা মানুষ না। দুজন দুজনের কথায় কথা বলার ভাষা হারিয়ে ফেলল। নিজেকে সামলে বলল, আমার ভুল হয়ে গেছে, মাফ করেন আমাকে, যেটার জন্য এসেছিলাম। তুলি, একটু রুমে আসো তো, কথা আছে তোমার সঙ্গে। শুভ্রের আচমকা কথায় আফরোজা বেগম তুলি দুজনেই অবাক। আফরোজা বেশ খুশি হলেন, যেমন মৃদু হেসে সোফার হাত ধরে হেলান দিয়ে বেশ আরাম করে বসলেন। তুলি আর চোখে আফরোজার দিকে চাইল। আফরোজা এভাবে তাদের দুজনের দিকে চেয়েছেন দেখে তুলি কাতর চোখে আবার শুভ্রর দিকে তাকালো। শুভ্র তুলির তাকানোর অর্থ ধরতে পারলো না প্রথমে, পরবর্তীতে তুলি ইশারায় আফরোজার হাসি হাসি মুখ দেখিয়ে দিলে শুভ্র মায়ের দিকে চেয়ে বুঝতে পারে এসে উঠল। বোকার মতো হাসার চেষ্টা করলো। আম্মু, ওই বলছিলাম তুলি ট্যুরে। শুভ্র থমকালো, আর বলা লাগলো না তার। আফরোজা সোজা হয়ে বসলে তুলির দিকে চেয়ে গম্ভীর গলায় বললেন, তুলি, শুভ্রর ঘরের বিছানার চাদরটা ময়লা হয়ে গেছে, এখন গিয়ে চাদরটা উঠিয়ে বিনে রেখে দে তো মা, বউ এসে ধুয়ে দিবে। তুলি শুনল, মনে মনে হাসলো, কি সুন্দর বাহানা। শুভ্র লজ্জা পেল। মায়ের সামনে শুভ্রর তুলিকে এভাবে ডাকা উচিত হয়নি, বুঝতে পারলো সে তো। নত মুখে মাথা চুলকে নিচের ঘরে গেল। তুলি গেল কিছু সময় পর। দুজন যেতেই আফরোজা আবার টিভি চালালেন। তুলি শুভ্র ঘরের দরজায় টোকা দিল। আসবো? শুভ্র ঘরের ভিতরে পায়চারি করছিল। তুলির আওয়াজ শুনতে হাঁটা থামিয়ে চটজলদি বলল, এসো এসো। তুলি মাথায় শাড়ির আঁচল তুলে ভেতরে ঢুকলো। শুভ্র তুলিকে দেখে অপ্রস্তুত গলায় প্রশ্ন করলো, সরি, আসলে আম্মু সামনে ছিল, আমার মাথায় ছিল না, ব্যাপারটার জন্য আই এম সরি, নেক্সট টাইম খেয়াল রাখবো। তুলি মৃদু হেসে মাথা নাড়ল। তুলি ভেবেছিল শুভ্র হয়তো ব্যাপারটা হেসে উড়িয়ে দেবে, তথাকথিত ঠোঁটকাটা পুরুষের নাই মায়ের সামনে এইভাবে বলাকে স্বাভাবিক মনে করবে, কিন্তু শুভ্র তাকে ভুল প্রমাণিত করলো। মায়ের সামনে শুভ্র বড্ড নম্র এবং ভদ্র। ঘরের ভিতরে স্বামী স্ত্রী যেভাবেই থাকুক, কথা বলুক, একে অপরের কাছাকাছি থাকুক, গুরুজনের সামনে সেসব প্রকাশ করা তুলির ব্যক্তিগতভাবে পছন্দ নয়। এটা যেমন তুলির পছন্দ নয়, তেমনি শুভ্ররও নয়।
তুলি শুভ্রর এই ব্যাপারটা ভালো লাগলো ভীষণ। তুলি বলল, ঠিক আছে, প্রথম প্রথম ভুল হয়ে যায়, নেক্সট টাইম দুজনেই খেয়াল রাখবো। আচ্ছা বলেন এবার কি বলতে ডেকেছিলেন? শুভ্র বলল। ও হ্যাঁ, তোমার পূজার বন্ধ কবে? তুলি অবাক হয়ে প্রশ্ন করলো, কেন? কবে থেকে শুরু আর কবে অবধি আমাকে বলো। তুলির হাতে গুনে দেখলো, তারপর বলল, শুরু হবে পরশু থেকে, 23 দিন থাকবে বন্ধ। ওয়াও, গ্রেট। শুভ্রকে খুশি হতে দেখা গেল ভীষণ। সব কেটে কুটে হাতে কমপক্ষে 20 দিন তো থাকবেই। ঘুরতে সর্বোচ্চ লাগবে 1 সপ্তাহ। বাকিটা সময় তুলি পড়াশোনা দিতে পারবে। আর শুভ্রর ছুটি মাত্র 10 দিন। সব মিলিয়ে ট্যুর পরিকল্পনা করা যেতেই পারে। শুভ্র এবার তার কথা তুলল। তুলি, কোথাও বেড়াতে যেতে চাও এই বন্ধে একা আমার সঙ্গে? তুলি রীতিমতো চোখ বড় বড় করে চাইলো। শুভ্র কথা বুঝতে বেশ সময় লাগিয়ে গেল। যখন বুঝলো লজ্জায় মিয়ে গেল। বিয়ের পর তাদের এভাবে ঘুরতে যাওয়াকে কি হানিমুন বলে আখ্যায়িত করবে তুলি? তুলি উত্তর করলো না, মাটির দিকে চেয়ে স্থির দাঁড়িয়ে রইল। শুভ্র বুঝতে পারলো না তুলির মতিগতি। শুভ্র ধীর পায়ে 2 কদম এগিয়ে সে বলল, কি তুলি, যেতে চাও না আমার সঙ্গে? তুলি অন্যদিকে চাইলো। বুকটা আবার ঢিপঢিপ করছে। মনে হচ্ছে লজ্জায় কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে। তুলি অন্য পাশে মুখ ঘুরিয়ে নিয়ে আস্তে করে বলল, যাব। শুভ্র তুলির সম্মতি শুনে খুব বেশি খুশি হয়েছে। শুভ্র বলল, আমার বন্ধুরাও যাবে আমাদের সঙ্গে, তাদের ওয়াইফ নিয়ে। ওরা ওদের মতো ঘুরবে, আমরা আমাদের মতো, বাট যাবো একসঙ্গে। তুমি কমফোর্ট ফিল করবে। এই যে শুভ্র আমরা আমাদের এই শব্দগুলো বরাবর ব্যবহার করছে। তুলির কানে যেন এই শব্দগুলো মধু ছিটাচ্ছে। কানে যে কি আরাম লাগছে বলা অসম্ভব। তুলি আড়ষ্ট ভঙ্গিতে বলল, আমার সমস্যা নেই, কিন্তু মা রাজি হবেন না এভাবে উঠিয়ে দেওয়ার আগে এভাবে ঘুরতে যাওয়া। শুভ্র মাথা দোলালো। আন্টি, সরি, মায়ের নাম্বার তোমার মুখস্থ আছে? আমাকে বলো তো, আমি দেখি পারমিশন পাই কি না। শুভ্র যেভাবে বলল, তুলির মনে হলো শুভ্র কোনো ছোট বাচ্চার সঙ্গে করে নিয়ে যাচ্ছে। তার পারমিশন নিতে বাচ্চার অভিভাবকের কাছে ফোন দেওয়া হয়েছে। তুলি হেসে ফেলল। শুভ্র হাসির শব্দে তাকালে তুলি সঙ্গে সঙ্গে হাসি থামিয়ে ফেলল। শুভ্র ভ্রু কুচকে বলল, নাম্বার? তুলির নাম্বার বলল। শুভ্র কল দিয়ে কানে ধরলো। ওপাশ থেকে ইয়াসমিন কল রিসিভ করলে শুভ্র সালাম দিল। ইয়াসমিন শুভ্রকে কল দিয়েছে শুনে গদগদ হয়ে সালামের জবাব দিলেন। শুভ্র বলল, অ্যান্ড মা, একটা কথা ছিল আপনার সঙ্গে, বলবো? হ্যাঁ বলো শুভ্র। শুভ্র তুলির দিকে তাকালো। তুলি উৎসুক চোখে শুভ্রর দিকে চেয়ে আছে। শুভ্র বলল, আমার মেডিকেল থেকে ছুটি দিবে পুজোয় 10 দিনের জন্য। তুলিরও ছুটি আছে। ভাবছিলাম আমরা দুজন একটু ঘুরে আসি কোথাও থেকে, যদি আপনি অনুমতি দেন। স্বয়ং শুভ্র কল দিয়েছে বলে যাবে। ইয়াসমিন দ্বিধায় পড়ে গেল। এভাবে উঠিয়ে দেওয়ার আগে মেয়েকে ঘুরতে যেতে দেওয়া ভালো হবে? ইয়াসমিন বললেন, আমি একবার তুলির বাবার সঙ্গে কথা বলে তোমাকে জানাচ্ছি শুভ্র। ওকে মা, রাখি। ওকে বাবা, রাখো। শুভ্র সালাম দিয়ে ফোন কাটলো। শুভ্র তুলির দিকে চেয়ে ভ্রু নাচিয়ে বলল, কি মনে হয়, আঙ্কে বাবা দিবেন? তুলি শুভ্রর বাবার বাবা মা এসব কথার মধ্যে আটকে যাওয়া দেখে হেসে ফেলে বলল, কষ্ট হচ্ছে না বাবা মা ডাকতে? শুভ্র হাসলো বোকার মতো, মাথা চুলকে বলল, সেরকম কিছু না, প্রথম প্রথম অভ্যাস নেই, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। জানি ট্রাই করছেন দেখেই আমার ভালো লাগছে। শুভ্র হালকা হাসলো। মিনিট পরে শুভ্রর ফোনে কল দিয়েছেন ইয়াসমিন। শুভ্র তাৎক্ষণিক কল রিসিভ করে সালাম করলো। ইয়াসমিন বলল, তোমরা কতদিনের জন্য যাবে শুভ্র? 1 সপ্তাহ। আচ্ছা যাও তাহলে, খেয়াল রাখবে দুজনের। কবে যাচ্ছ? পরশু। আচ্ছা। শুভ্র আরো টুকটাক কথা বলে ফোন কাটলো। তুলি শুভ্রর দিকে চাইলো। শুভ্র বলল, রাজি তারা, তুমি আজ বাসায় গিয়ে ব্যাগপত্র গুছিয়ে নাও, আমিও আমার সবকিছু গুছিয়ে নিব। কিন্তু আম্মু, আম্মু কোথায় থাকবে? আগের বুয়া তো নেই এখন। আম্মুকে সাথে নিয়ে যাই, ওনার ভালো লাগবে হয়তো। হ্যাঁ,
এটাই করা লাগবে। আমি আম্মুকে বলে দেখছি, দেখি কি বলে। শুভ্র তুলিকে রুমে রেখে আফরোজার কাছে গেল। আফরোজা শুভ্রর আসার আওয়াজ পেয়েই টিভিতে দ্রুত অফ করে দিলেন। শুভ্র মায়ের পাশে বসলো। আফরোজা বললেন, কিছু বলবি? শুভ্র সরাসরি আদেশ করার নাই বলল, সাজেক যাচ্ছি আমি। তুলি আর তুমি দ্রুত ব্যাগ গোছাও। হ্যাঁ। আফরোজা বলল, তোদের সঙ্গে আমি কেন যাব? না না, তোরাই যা। কেন? আমাদের সঙ্গে গেলে কি হয়? ভালো লাগবে তোমার। মেঘের শহর দেখেছো কখনো? খুব সুন্দর, জানো? না রে, এত দূর আমার শরীর সইবে না। আর আমি গিয়ে এসেছি ওখানে তোর বাবার সঙ্গে, এত দূর আর যাওয়ার ইচ্ছে নেই। তাহলে কাছে কোথাও চলো। শুভ্র এতবার করে বলছে, আফরোজা শুভ্রকে মানাতেই পারছে না। নাছোড় বান্দার মতো করছে শুভ্র। তারপর আফরোজা হাল ছাড়লেন। শুভ্রর চুলে হাত বুলিয়ে বললেন, শোন শুভ্র, এটা তোরা তুলির একসঙ্গে কোথাও কোথাও ঘুরতে যাওয়া। এই যাওয়াটা তোদের এখন কাজে লাগানো দরকার। দুজন দুজনকে বুঝবি, জানবি, জানাবি, চেনা জানা হবে, এটাই তো দরকার এখন। আমি তোর বাবার সঙ্গে গেছি, আমরাও একাই গেছি দুজন, তোদেরও তাই এখন একাই যাওয়া উচিত। আমি তোদের সঙ্গে যাব, তবে এইবার না, আরেকবার। এবার তোরা যা, জেদ করিস না বাবা। শুভ্রর মন মানল না। সে মায়ের নিরাপত্তার আশঙ্কায় বলল, তুমি একা কিভাবে থাকবে আম্মু? আগের বুয়া তো নেই এইবার। এক কাজ করি, আমি ইয়াসমিনের বাসায় কদিন ঘুরে আসি। ইয়াসমিন বারবার বলছিল গিয়ে করার থাকার জন্য, এই সুযোগে থেকে আসি কদিন। তোরাও ঘুরে আয়, আমাদের তিনজনেই সময় ভালো কাটবে এই এক সপ্তাহ। তাহলে আমারও এই ফাঁকে ইয়াসমিনের সঙ্গে সময় কাটানো হয়ে যাবে। কি বলিস? গতকাল ইয়াসমিনের সঙ্গে মন খুলে কথা বলা হয়নি, জানিস। শুভ্র মায়ের জোরাজুরিতে রাজি হলো। সে শক্তি আফরোজা ছেলের কপালে চুমু খেয়ে বললেন, না, ঘুরে আয় তোরা, যা। ফিরবি মন খুশি করে। তুলি প্রথম তোর সঙ্গে যাবে। মেয়েটাকে এই বিয়ে, এই সম্পর্ক আর এই তোকে নিয়ে ভাবতে বাধ্য করবি, ঠিক আছে? শুভ্র মৃদু হাসলো। লজ্জা পেয়ে মাথার পেছন চুলকে বলল, আম্মু, তোমার না মোটিভেশনাল স্পিকার হওয়া উচিত ছিল। প্রতিটা ভিডিও টাইটেল থাকবে কিভাবে ছেলে মেয়ের সংসার টিকিয়ে রাখা যায়। আমি শিওর এই প্রফেশনে তুমি খুব উন্নতি করতে পারবে। আফরোজা বেগম বাচ্চাদের নয় হাসলেন। ছেলের হাতে হাত রেখে বললেন, ছেলেরা যদি সংসারে পটু না হয়, তবে মায়েদের স্পিকারই তো হতে হয়। যা তো এবার দ্রুত ব্যাগ গুছিয়ে নেয়। তুলি বড্ড ঘুমকাতুরে। বেশি রাত জাগা তুলির পক্ষে কোনোদিনও সম্ভব হয়নি। তুলি হচ্ছে ভোরের পাখি। পড়াশোনা যা করার সব সকালেই করে। রাত মানেই তুলির কোলবালিশ নিয়ে হারাম করে ঘুম। গতকাল শুভ্রের বাসা থেকে ফেরার পর আর আধা ঘন্টাও চোখ খুলে রাখতে পারেনি তুলি। খাওয়া দাওয়া করে বাসায় এসেই দরজায় খিল তুলে ঘুমিয়ে পড়েছে। সবে ঘুমিয়েছে 6 ঘন্টা। আজও তেমন ঘুমাতে পারেনি। 6 ঘন্টা পর টানা 2 দিন ঘুমিয়ে তুলির তেমন আরাম মেলেনি। সাজেকের উদ্দেশ্যে ওদের বেরোনোর কথা সকাল 7টার মধ্যে, অথচ 7:30 তুলি এখনো ঘুমের মধ্যে সকাল সকাল তুলির ফোনে কল এলো। ঘুম কাতর তুলি বিরক্ত হয়ে মুখ কুচকালো। এদিকে তুলি শুতেই আবার কল এলো। বাধ্য হয়ে তুলি ফোন ধরলো। হ্যালো বললো। ওপাশ থেকে কারো ছোট্ট নিঃশ্বাস ফেলার শব্দ হলো। নিঃশ্বাসের শব্দ শুভ্রর ছিল। ঘুমন্ত তুলির কণ্ঠ তার ভীষণ ভালো লেগে গেল। শুভ্র তৃষ্ণার্ত বোধ করে নীরব থাকলো। তুলি আরেকবার কথা বলুক, শুভ্র শুনবে। তুলি ওপাশে কাউকে কথা বলতে না দেখে তুলি ঘুমের মধ্যে বিরক্ত হলো। বলল, কথা বলেন না কেন, কাকে চাই? শুভ্র মৃদু হেসে নিজেকে সামলালো। গলা পরিষ্কার করে বলল, ঘুম ছাড়েনি এখনো তুলি? না ছাড়লেও উঠতে যে হচ্ছে। আমাদের আজকে সাজেক যাওয়ার কথা না? শুভ্রের কথা শুনে এক লাফে উঠে বসলো তুলি। কান থেকে ফোন নামিয়ে একবার নাম্বার দেখে নিল। শুভ্র লাইনে দেখে তুলি চটজলদি সালাম করে বসলো। শুভ্র সালামের উত্তর দিল। তুলি একবার ঘড়ি দেখলো। ইস, তাদের অলরেডি লেট হয়ে গেছে। তুলি জিহ্বা কামড়ে বলল, সরি, দেরি হয়ে যাচ্ছে না? 10 মিনিট টাইম দিন আমাকে, আমি ঝটপট রেডি হয়েই বেরিয়ে যাচ্ছি। বাস স্টেশন কোনটা? শুভ্র বলল, হ্যাঁ অবশ্যই।
বাস স্টেশন হলো শুভ্র বাস স্টেশন, চলে যাও দ্রুত। কৌতূহল করে বলল শুভ্র। কৌতুক করে বলল শুভ্র। তুলি ভেবাচাকা খেয়ে গেল। কি বলল শুভ্র? ঘুমের ঘরে কিছুই বুঝলো না তুলি। বোকার মতো বলে বসল। শুভ্র বাস স্টেশন। শুভ্র হাসলো এবার। বলল, ইয়েস, ইওর পার্সোনাল বাস স্টেশন। শুভ্র বাস স্টেশন আর 10 মিনিটের মধ্যে তোমার বাসার নিচে থাকবে। ঝটপট ব্যাগ নিয়ে বেরিয়ে যাও। আমি কিন্তু উপরে উঠবো না, ওই টাইম এখনো নাই। তুলি বুঝলো এবার। হেসে ফেললো ও। বলল, ওকে। তুলি ফোন কেটে এক লাফে উঠে বসলো বিছানা থেকে। বিছানা ঝটফট গুছিয়ে মায়ের রুমে গেল। ইয়াসমিন জোবায়েরকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছেন। তুলি অন্ধকারে আলগোছে মায়ের কাছে গিয়ে মাকে ডাকলো। আম্মু, ও আম্মু ওঠো, আমি চলে যাচ্ছি। ইয়াসমিন কয়েকবার ডাকার পর চোখ খুললেন। তুলিকে মাথার পাশে এলোমেলো চুলে দাঁড়িয়ে থাকতে দেখে ভয়ে উঠে বসলেন। তুলি বলল, শুভ্র স্যার এসেছেন, আমাকে নিচে নামতে বলেছেন। ঘুমের ঘরে ইয়াসমিন ভুলেই বসলেন তুলি যাওয়ার কথা। বললেন, তুই আবার কই যাবি? তুলি বিরক্ত হলো। টি টেবিল থেকে ইয়াসমিনের চশমা নিয়ে চোখে পরিয়ে দিল। তারপরে বলল, সাজেক যাচ্ছি, আমি রেডি হচ্ছি, তুমি এসো, দরজা লাগাবে। তুলি কথাটা বলি দৌড় দিয়ে নিজের রুমে চলে গেল। একটু পর ইয়াসমিন ঘুমের ঘোরে হেলে দুলে একটা সিদ্ধ ডিম নুন দিয়ে মাখিয়ে নিয়ে এসে তুলির ঘরে বিছানায় বসলেন। তুলি গোসল করে নতুন জামা পরে বের হলো। আয়নায় দাঁড়িয়ে চুল ঝাড়ছে। এই ফাঁকেই ইয়াসমিন ডিমটা মুখে তুলে তুলিকে খাইয়ে দিলেন। তুলি কোনো রকম ডিমটা খেয়ে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে চুল কটা বেঁধে নিল। মুখে সাধারণ স্বাদ ছিল। এসবের মধ্যে শুভ্রর কল এলো। হ্যালো, শেষ তোমার? তুলি জবাব দিল। হ্যাঁ, বের হবো। হ্যাঁ, নিচে আছি আমি। তুলি কল কেটে ব্যাগ নিয়ে বাইরে গেল। ইয়াসমিন দরজার সামনে তুলির শরীরে দোয়া পরে ফু দিয়ে দিলেন। তারপর বললেন, সাবধানে যাবি, আর শুভ্রর সঙ্গে কোনো প্রকার বেয়াদবি করবি না। ওখানে গিয়ে তোর শাশুড়িকে কল দিয়ে জানাবি যে তোরা পৌঁছেছিস। শুভ্রর খেয়াল রাখবি। শাশুড়িকে কল করে করে বারবার জিজ্ঞেস করবি। মায়া বাড়বে তার। খাওয়া দাওয়া ঠিকঠাক মতো করবি। ব্যাগে মেডিসিন আছে, অসুস্থ হলে মেডিসিন নিবি। বারবার করে বলে দিচ্ছি। শুভ্রকে নারাজ করবি না, চিল্লাপাল্লা দৌড়ঝাঁপ করবি না একদম। তুলি এত সব উপদেশ শুনে এক পর্যায়ে বিরক্ত হয়ে বলল, শুভ্র স্যারকে নিয়ে তোমার এত চিন্তা আম্মু? কই, আমাকে নিয়ে তো এত চিন্তা নেই। ইয়াসমিন হেসে বললেন। যখন নিজের মেয়ের বিয়ে দিবি তখন বুঝবি। তুলি পায়ে জুতো পরতে পরতে বলল, সে অনেক দেরি। আচ্ছা আসি এখন, ভালো থাকবে, বাই। তুলি গাড়ির সামনে এলেই শুভ্র ড্রাইভিং সিট থেকে নেমে তুলির জন্য দরজা খুলে দিল। শুভ্রের এই ছোট্ট ছোট্ট কাজেই তুলি খুশি হলো ভীষণ। মৃদু হেসে গাড়িতে উঠল। গাড়ি চলছে। শুভ্র বলল, আমরা এখন আরিফের বাসায় যাচ্ছি, ওখান থেকেই মেইনলি বড় গাড়ি করে যাব সবাই, ঠিক আছে? সকালের তীব্র বাতাসে তুলির চুলগুলো উঠছে, বারবার শুভ্রের মুখের ওপরে পড়ছে। তুলির চুল থেকে বেশ একটা স্মেল আসছে। আজ বোধহয় শ্যাম্পু করেছে তুলি। শুভ্র চোখ বন্ধ করে নাক টেনে ঘ্রাণ নিল কিছু সময়। আরও কিছু সময় নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু চুলের খোঁচা জন্য ড্রাইভিং করা যাচ্ছে না। তাই শুভ্র নিজেকে সামলে বলল, তুলি, তোমার চুল। তুলি জানালার থেকে মুখ সরিয়ে পাশে চাইল। শুভ্রের মুখে সব চুল উড়ছে দেখে তুলি অপ্রস্তুত হয়ে সব চুল ঠিক করে খোপা করতে করতে বলল, সরি, আসলে আমার চুল অনেক সিল্কি, বাদলেও ঠিক জায়গায় থাকে না। শুভ্র ডান হাতে ড্রাইভ করতে করতে তুলির দিকে তাকালো। বলল, আমার মন্দ লাগেনি, পার্সোনালি আমার সিল্কি চুল ভালো লাগে। তুলি লজ্জা পেয়ে হাসলো। শুভ্র ড্রাইভ করছে আর এখন মহাখালীর দিকে যাচ্ছে। দেখতে দেখতে তুলির নজর শুভ্রর হাতের দিকে চলে গেল। শার্টের ফোল্ড করে কোনোই অবধি তুলে রাখা। দৃষ্টিগত হচ্ছে শুভ্রর হাতের পুরুষালী লোম। এক হাতে ড্রাইভ করার কারণে হাতের পেশি ফুলে আছে। আলাদা রকমের সুন্দর লাগছে শুভ্রকে ড্রাইভিং অবস্থায়। শুভ্র লক্ষ্য করলো তুলি শুভ্রের হাতের দিকে চেয়ে আছে। শুভ্র বারণ করলো না, শুধুমাত্র মৃদু হাসলো।
শুভ্র আর তুলি দাঁড়িয়ে আছে এই মুহূর্তে ডক্টর আরিফের নিজস্ব মহাখালী ফ্ল্যাটের সামনে। ডক্টর ফারহান এবং তার ওয়াইফ এখানেই। তুলিকে তারা আজ প্রথম দেখবেন, ছাত্রী হিসেবে নয়, শুভ্রর বউ হিসেবে। আরিফ এবং ফারহান দুজনেই শুভ্রর খুব ক্লোজ। কাবিনের দিন এদের বলা হয়েছিল আসার জন্য, দুজনে শহরের বাইরে থাকায় আসতে পারেনি। আজ তুলিকে দেখে তারা কেমন প্রতিক্রিয়া জানাবে ভাবলে শুভ্র নার্ভাস হয়ে যাচ্ছে। মেডিকেলের মোস্ট অ্যারোগেন্ট ইগোইস্টিক ডক্টর উমায়ের হোসেন শুভ্র সে সত্যি তার ছাত্রীকে বিয়ে করলো, পুরো ব্যাপারটাই তো লজ্জার। শুভ্র মনে মনে নিজেকে প্রস্তুত করছে কিভাবে তুলিকে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবে। শুভ্র কলিং বেল বাজানোর আগে তুলিকে বলল। তুলি শুভ্রর দিকে তাকালো, তারপর শুভ্র কিছু বলার আগেই তুলি বলল, স্যাররা কি রিয়াকশন দিবেন ভাবলে ভয় লাগছে আমার। আমি এভাবে কিছু হবে না, ভয় পেও না। তুমি সুন্দর করে জাস্ট সালাম দিবে, বাকিটা আমি সামলে নেব। তুলি আশ্বস্ত হয়ে মাথা নাড়ল। শুভ্র কলিং বেল বাজালো, তারপর আবারও একবার তুলিকে চেয়ে বলল, ডোন্ট ওয়ারি, আমি আছি না। তুলি এবার হাসলো। শুভ্রের এভাবে ম্যাজিক ভয়েসে কথা বলে তুলি হারিয়েই যায়। তখন মনে হয় তুলি এই পৃথিবীর উপমহাকাশ অবধি জয় করতে জানে। দরজা খুলল ডক্টর আরিফ, তার সঙ্গে দাঁড়িয়ে আছে ডক্টর ফারহান। তারা শুভ্রকে দেখে হাই হ্যালো করবে তার আগে দুজনের চোখ গেল পাশে নতমুখে দাঁড়িয়ে থাকা তুলির দিকে। তুলি হালকা আওয়াজে দুজনকেই সালাম করলো। শুভ্র এগিয়ে এসে দুজনকে ম্যানলি হাক করলো, তবে তুলিকে এবার দেখে দুজনের কারোরই এই জড়িয়ে ধরার দিকে মন নেই। দুজনে অবিশ্বাস্য চোখে তুলির দিকে তাকিয়ে আছে। শুভ্র সরে এসে তুলির কাঁধে হাত রাখলো। কাঁধে প্রথম কোনো পুরুষের স্পর্শে তুলি চোখ তুলে চাইল। দুই চোখ ভেসে উঠে শুভ্র নামক এক দায়িত্ববান সুপুরুষ। শুভ্র তুলিকে নিজের কাছে হালকা করে টেনে আনলো, তারপর মৃদু হেসে দুজনের সঙ্গে পরিচয় করিয়ে দিল। ওকে, মিট মাই ওয়াইফ, মিসেস প্রত্যাশা হোসেন তুলি। শুভ্রর স্ত্রী তুলি। ডক্টর আরিফ এবং ফারহান একসঙ্গে বিস্ময় নিয়ে চেঁচিয়ে উঠল। ওয়াইফ। দুজনের এমন চেঁচিয়ে উঠতেই শুভ্র কানে হাত চাপল। তুলি ভয়ে সিটিয়ে গেল শুভ্রর গায়ের সঙ্গে। অস্বস্তিতে তুলি রীতিমতো জমে যাচ্ছে। শুভ্র কান থেকে হাত নামালো, তারপর দুজনের উদ্দেশ্যে বলল, আগে ঘরে ঢুকি, ডিটেলসে পরে বলি, রিয়াকশন তখন দেখাস। শুভ্র তুলি এত সময় ধরে বাইরে দাঁড়িয়ে আছে দেখে দুজনেরই হুঁশ ফিরল। আরিফ দরজার সামনে থেকে সরে দ্রুত বলল, ও হ্যাঁ, ভিতরে আয়। তুলি, তুমিও ভেতরে আসো। শুভ্র তুলিকে আগে দিল। তুলি ঘরে ঢুকলে আরিফের স্ত্রী মোহ এগিয়ে আসলো। তুলি সালাম করলো তাকে। মোহ ডাক্তার, তবে অন্য মেডিকেলের। তুলিকে দেখে তবুও কিভাবে যেন মোহ চিনে ফেললো। কিছু ভেবে বলল, তুমি আরিফের মেডিকেলের স্টুডেন্ট না? তোমাকে মেডিকেলে দেখেছি আমি। চাইল্ড পার্টির উপরে প্রেজেন্টেশন দিচ্ছিলে, রাইট? তুলি মাথা নেড়ে হ্যাঁ বলল। অথচ তুলির মনে পড়ছে না সে মোহ ম্যাডামকে তাদের মেডিকেলে কখনো দেখেছে কিনা। আরিফ শুভ্রর পাশে সোফায় বসে মোহকে বলল, মহু শুভ্রর ওয়াইফ ও, আর আমাদের স্টুডেন্ট অলস, তাই না শুভ্র? শুভ্র আরিফের টিটকারি শুনে বিরক্ত চোখে তার দিকে তাকালো। ছেলেটা এমনিতেই ছোট থেকে ছোট বিষয়ে নিয়ে শুভ্রকে টিটকারি করে, আর এখন তো পেয়েছে জলজান্ত বিষয়, টিটকারি আবার করবে না? প্রথমে অবাক হয়েছে, পরপরই মৃদু হেসে তুলির বাহুতে হাত রেখে আরিফকে বলল, স্টুডেন্ট এত রসিয়ে বলার কি আছে আরিফ? তুমি না এত সুন্দর মেয়ে বিয়ের আগে দেখলে তুমিও লাফাতে। আরিফ ভাবাচোকা খেয়ে বলল, মহু, আমাদের রিলেশন করে বিয়ে ভুলে গেছো? বিয়ের আগেও তো কোনো সুযোগই দিলে না, আবার লাফানো। মোহ মন ভাঙল, চোখ পাকিয়ে বলল,
চান্স পেলে টাঙ্কি মারতে? ছি, শুধরাবে না তুমি। পুরো ব্যাপারটা আরিফের স্রোতের উল্টো দিকে যাচ্ছে দেখে আরিফ কথা সামলানোর টপিক পাল্টে বলল, শুভ্র, তুই অনেক টায়ার্ড, ক্ষুধাও লেগেছে না? মহু, চট্ট জলদি নাস্তা দাও তো, আমাদের সঙ্গে গরম গরম চা খেয়েই বেরিয়ে যাব আমরা।